ব্যাপক দুর্নীতি, সুপ্রিম কোর্টে বলল সিবিআই। কোনটা আসলে এমআর? 26,000 চাকরি বাতিল মামলার প্রশ্ন প্রধান বিচারপতির। পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি সিনহার। বিজেপি রুখতে এক হতে হবে ইন্ডিয়াকে, দিল্লিতে আপ কং ভোট ভাগাভাগিতে বার্তা মমতার। 26-এ 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরব বললেন মমতা। মানসিক চাপে আত্মহত্যা, শ্যামপুরের ঘর থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। ভাঙল আত্রেই নদীর বাঁধ, উন্নয়ন নিয়ে মমতাকে তোপ সুকান্তর, পাল্টা তৃণমূলের। মহাকুম্ভের পথে বিশ্বের দীর্ঘতম 300 কিমি যানজট, চরম দুর্ভোগে পুণ্যার্থীরা, প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা। উপনির্বাচনে 10-এর মধ্যে 8, যোগীর নেতৃত্বে বড় জয় বিজেপির। ধরাশায়ী বিরোধীরা 3 দশক পর কাটেহারিতেও জয় ছিনিয়ে নিল বিজেপি। দিল্লি খুঁয়ে পাঞ্জাব বাজাতে মরিয়া আপ, ভাঙনের আভাস পেয়ে বিধায়কদের জরুরি তলব কেজরির। বন্ধুত্ব মজবুত করতে আমেরিকা সফর মোদির, ফ্রান্স যাত্রা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। 32 নম্বর ধানমন্ডির সুরঙ্গে মিলছে হাড়গোড়, আয়নাঘরের জল্পনা উস্কে জানালো সিআইডি। আসছে বিস্তারিত খবরে। প্রায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি? শিক্ষক অশিক্ষক পদে বহাল থাকবেন অযোগ্যরাও, নাকি চাকরি হারাতে হবে যোগ্যদের? সব পক্ষে সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার আদালতে সিবিআই জানালো ব্যাপক দুর্নীতি হয়েছে, তবে যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। জটিলতা বেড়েছে ওএমআর শিট নিয়েও। এমন পরিস্থিতিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন, কোনটা আসল ওএমআর শিট? পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর 2টোয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে মামলাটি ওঠে। কোনো পক্ষই নতুন কোনো তথ্য দিতে পারেনি। সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এর মাঝেই উঠে আসে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গও। যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী দুষ্মন্ত দাভে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে বিচারপতি একের পর এক প্যানেল বাতিল করেছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জীব খান্না। তার প্রশ্ন, কোনটা আসল ওএমআর? সিবিআই এসএসসি কোনো পক্ষই বলতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। কোন ওএমআর শিটকে আসল বলে ধরা হবে তা নিয়েও একমত হতে পারেনি কোনো পক্ষই। ফলে রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি। আসছি পরবর্তী খবরে। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আরও কঠোর কলকাতা হাইকোর্ট। পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তা ভাঙা হবে। আগামী 10ই মার্চ পর্যন্ত ডেডলাইনও বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা পুরসভার বড় 3-এর নারকেলডাঙ্গা থানা এলাকার 5তলায় একটি বাড়িকে বেআইনি বলে রিপোর্ট দেয় পুরসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই বাড়িটি ভাঙার নির্দেশ দেন, তবে তা সত্ত্বেও কাজ না হয় ক্ষুব্ধ বিচারপতি। সোমবারের শুনানিতে বিচারপতির প্রশ্ন, পুলিশ কি করছে? পুরসভা নিজেই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেটা প্রয়োগ করার দায়িত্ব তাদের। তিনি আরও বলেন, পুরসভা রিপোর্ট দেওয়ার পরেও আদালতের নির্দেশ পালন করতে তারা ব্যর্থ। জবরদখলকারীদের বের করতে পুলিশ কেন সাহায্য করছে না? পুলিশ নিরাপত্তা না দিলে ওই বাড়ি ফাঁকা না করলে কিভাবে কাজ করবে পুরসভা? যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকেই আনতে হবে। পুরসভার তরফে জানানো হয়েছে ওই বহুতলের প্রথম তলা খালি করা হয়েছে, বাকি জায়গা এখনও জবরদখলকারীদের দখলে, তাই ভাঙা সম্ভব হয়নি। আর একটু সময় লাগবে বলেও জানায় পুরসভা। সেই প্রস্তাব শুনে আরও বিরক্ত হন বিচারপতি। তিনি বলেন, আর একটু সময় দেওয়ার কোনো কারণই দেখছি না। পুলিশ কিছুই করতে পারছে না। 7 দিনে শুধু 5তলার ছাদ ভেঙেছেন। 5তলা ভাঙতে 1 বছর সময় লাগবে নাকি? আপনার লোকেরা বাকি 6 দিন কি কাজ করছিল সেখানে? আসছি পরবর্তী খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনে আপ কংগ্রেসের মুখোমুখি লড়াই ও লজ্জার হারে এবার কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপিকে রুখতে গেলে এক হতে হবে ইন্ডিয়াকে, তা না হলে এর পরিণতি দিল্লি বা হরিয়ানার মতো হবে বলেই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে 70 আসনের মধ্যে মাত্র 22টি আসন পেয়েছে আপ, কংগ্রেস 0। অভিযোগ উঠেছে এই ভোটে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছে হাত শিবির। দিল্লির লজ্জার ফল প্রকাশ্যে আসার পর ইন্ডিয়া জোটকে বার্তা দিয়ে সোমবার মুখ্যমন্ত্রী জানালেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি, যার জন্য 2 জায়গায় বিজেপি জিতে গিয়েছে। এই 2 দল একসঙ্গে থাকলে ভোটের ফল অন্যরকম হতে পারত। এই ভোট ভাগাভাগির খেলা যাতে ভবিষ্যতে না ঘটে সে কথাও স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একে অপরের সঙ্গে বোঝাপড়া করে থাকতে হবে সব দলকে, তা না হলে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের পক্ষে বিজেপিকে রোখা কঠিন হবে। তবে দিল্লি ভোটের ফলের প্রভাব যে বাংলায় পড়বে না সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বাংলার নেত্রী।
জানিয়ে দেন বিজেপিকে রোখার জন্য বাংলায় যথেষ্ট শক্তিশালী তৃণমূল। 2026 সালের নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে। সোমবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন, দেশের অন্যান্য প্রান্তের রাজনৈতিক পটভূমি ও বাংলার পটভূমি সম্পূর্ণ আলাদা। 2026 নির্বাচনে তৃণমূল যে একাই লড়বে সে কথা স্পষ্টভাবে জানিয়ে মমতা বলেন, বাংলায় কংগ্রেসের কিছু নেই, ফলে এখানে ওদের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। বাংলায় একাই লড়বো আমরা, একাই 2/3 বেশি আসন পেয়ে চতুর্থবারের সরকার গড়ব। আসছি পরবর্তী খবরে। তৈরি হওয়ার বছর দুয়েকের মধ্যেই বাংলা আত্রেয় নদীর বাঁধের একাংশ নদীর বাঁধের কাছে নামার সিঁড়ি উল্টে গিয়েছে। রবিবার রাতে বালুরঘাট পুরসভা 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছিল বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যদিও প্রশাসনের দাবি অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি। রবিবার রাতে ওই বাঁধের যাতায়াতের সিঁড়িটি উল্টে যায়, ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের। কিভাবে বাঁধের এত বড় ক্ষতি হলো তা এখনো স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা, এলাকায় যায় পুলিশও। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র যান ঘটনাস্থলে। রাত পর্যন্ত তারা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। জলের অতিরিক্ত চাপে এমন বিপত্তি হয়েছে বলে মনে করা হচ্ছে। জলের চাপ কমাতে সেচ দপ্তরের কর্মীরা রাতে স্লুইস গেট খুলে দেয়। নদীবাঁধ তৈরি হয়েছে 2023 সালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীবাঁধের উদ্বোধন করেন। তার মাত্র কয়েকদিনে নদীবাঁধের বেহাল অবস্থায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা। কোনোভাবে জল গ্রামে ঢুকলে বিপদের আশঙ্কা করছেন তারা। এখন শুখা মরশুম, গত কয়েকদিন বৃষ্টি হয়নি, তারই মধ্যে বাঁধ ভেঙে গেল কিভাবে, সেই প্রশ্ন তুলছে এলাকাবাসী। আসছি পরবর্তী খবরে। লজ্জার হারের পর দিল্লির মসনদ খালি করতে হয়েছে আম আদমি পার্টিকে। দলের রাজনীতির ভিত দিল্লি থেকে শিকড় উপড়ে যাওয়ার প্রভাব পড়েছে সরাসরি পাঞ্জাবে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে পাঞ্জাবের আপ বিধায়কেরা দলবদলের প্রস্তুতি শুরু করেছেন। আম আদমি পার্টি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও পাঞ্জাব সামলাতে কোমর বেঁধে নামলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের আপ বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লি তলব করলেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দিল্লির হারের পর আগামী 11 ফেব্রুয়ারি জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল, যেখানে পাঞ্জাবের সব বিধায়কদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই বৈঠক ডাকা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। যদিও বিষয় যে গুরুতর তা দলের তৎপরতায় স্পষ্ট। গত 6 ফেব্রুয়ারি পাঞ্জাবের মন্ত্রিসভার বৈঠক দিল্লি ভোটের কারণে পিছিয়ে করা হয়েছিল 10 ফেব্রুয়ারি। তবে সেই বৈঠক তড়িঘড়ি পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে আগামী 13 ফেব্রুয়ারি। সমস্ত জরুরি কাজ ফেলে মঙ্গলবারের এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। দিল্লি ভোটের ফল প্রকাশের পর পাঞ্জাবের আপে বিরাট ভাঙনের ইঙ্গিত দেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রংথাবা। তিনি জানিয়েছেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে পাঞ্জাবকে, কারণ এখানে আপের মধ্যে বিরাট ভাঙন দেখা দিয়েছে। কম করে 35 জন বিধায়ক দলবদলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিল্লির ফল প্রকাশের পর এবার একে একে প্রকাশ্যে আসবে পাঞ্জাবে আপ সরকারের বিরাট দুর্নীতির সমস্ত তথ্য। কংগ্রেস সাংসদের এই দাবির পর পাঞ্জাবের রাজনৈতিক চাপানোতর চরম আকার নেয়। এই পরিস্থিতিতে এবার দিল্লিতে জরুরি বৈঠক ডাকলেন অরবিন্দ কেজরিওয়াল। আসছি পরবর্তী খবরে। নভেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, মাত্র আড়াই মাসের ব্যবধানে উপনির্বাচনের 10টির মধ্যে 8টি আসনে জয়লাভ করল বিজেপি। যোগীর নেতৃত্বে বিরাট সাফল্য গেরুয়া শিবিরের। রাজ্য প্রশাসনের দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই ভরসা রেখেছে জনতা, দাবি গেরুয়া শিবিরের। বর্তমান নির্বাচনে শুধু বিজেপি জেতেনি, পাশাপাশি কাটেহারি মিল্কিপুরের মতো আসন থেকে সমাজবাদী পার্টিকে উৎখাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি উপনির্বাচনে সমাজবাদী পার্টির পরিবারবাদকে ছুড়ে ফেলে দিয়েছে জনতা। সেখানে বিজেপির জাতীয়তাবাদকে সমর্থন করেছে তারা। এই কারণেই 8টির মধ্যে একা বিজেপি পেয়েছে 7টি আসন। অন্যদিকে এনডিএ শরিক আরএলডি একটি আসনে জয়লাভ করেছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে কুলদার্কিতে, দ্বিতীয় স্থানে গাজিয়াবাদ এবং তৃতীয় বড় জয় হয়েছে কাটেহারিতে। 3 দশক পর কাটেহারিতে জয় ছিনিয়ে নিল বিজেপি। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। 2/3 বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বললেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়ক। মমতা বলেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, আবার হরিয়ানাতেও আপ কংগ্রেসকে সাহায্য করেনি, তাই 2 জায়গাতেই বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে, তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই, একাই লড়বো আমরা, একাই যথেষ্ট। 2/3 বেশি আসন পাবো, আমরা চতুর্থবারের জন্য সরকার গড়ব। দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা। তিনি বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে, সতর্ক হতে হবে। বলে রাখা ভালো, 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি।